ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি আবার নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করছি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো। আগের ভিডিওগুলোর সঙ্গে মাধ্যমিকের অনেকটাই মিল আছে, তোমরা জানো, কিন্তু আজকে থেকে যেটা রয়েছে একদম নতুন পোর্শন। তাই আমি আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর তাহলে চ্যাপ্টারটিতে বা এই পোর্শনে কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু হলো অসমযোজী বন্ধন। তো প্রথমে আগে জানবো আমরা অসমযোজ্যতা কি, তারপরে জানবো আমরা অসমযোজী বন্ধন কি, এবং শেষে জানবো আমরা অসমযোজী যৌগ কি। তাহলে প্রথমে অসমযোজ্যতা। রাসায়নিক বন্ধনে অংশগ্রহণকারী দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণু এক জোড়া ইলেকট্রন জোড়ের যোগান দিলেও উভয় পরমাণু সেই ইলেকট্রন জোড় ব্যবহার করে অষ্টক পূর্ণ করে। এইভাবে দুটি পরমাণুর পরস্পর মিলিত হয়ে যৌগ গঠনের যে ক্ষমতা, একেই বলে অসমযোজ্যতা। যে যৌগে এই ধরনের বন্ধন আমরা দেখতে পাই বা এই ধরনের যৌগ দেখতে পাই তাদেরই বলবো অসমযোজী যৌগ। তাহলে অসমযোজী বন্ধন কি? ইংরেজিতে বললে কোঅর্ডিনেট বন্ড। কাকে বলবো না, অসমযোজিতার মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকেই বলে অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড। তাহলে এই তো গেল অসমযোজ্যতা সম্পর্কিত তথ্য। এবার আমরা জানব এই অসমযোজী বন্ধন গঠনের শর্ত কি। তোমরা জানো যে যখন কোনো বন্ধন তৈরি হয় তাতে কিছু শর্ত থাকে। তাহলে অসমযোজী বন্ধন করতে গেলে মূলত তিনটি শর্ত মেনটেন করতে হয়। তাহলে চলে যাচ্ছি আমরা এক এক করে শর্ত। তাহলে প্রথমে যাচ্ছি 1 নম্বর শর্ত কি। আগেই তো বলেছি দুটো পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হবে, তার মানে দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণুর যোজ্যতা কক্ষে বা ভ্যালেন্স সেলে অবশ্যই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার থাকতে হবে। তার মানে এখানে থাকবে কি, লোন পেয়ার, এক জোড়া ইলেকট্রন থাকতে হবে। 2 নম্বর কি, এই লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করার জন্য গ্রহীতা পরমাণুটির বহিস্থ কক্ষে অন্তত পক্ষে একটি খালি বা ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। তার মানে ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। নাম্বার 3, দাতা এবং গ্রহীতা উভয় পরমাণুই সেই লোন পেয়ারকে সমানভাবে ব্যবহার করবে, অর্থাৎ লোন পেয়ার ইউজ করবে ইকুয়ালি। তাহলে আমরা লিখব লোন পেয়ার ইউজড ইকুয়ালি। এই যে সমানভাবে ব্যবহার করবে তবেই অসমযোজী বন্ধন বা ইংরেজি নাম কোঅর্ডিনেট বন্ডিং বা অসমযোজী বন্ধন তৈরি হবে। তাহলে এই তিনটি শর্ত মেনে চললেই অসমযোজী বন্ধন তৈরি হবে। এই অসমযোজী বন্ধনকে প্রকাশ করা হয় কিভাবে? অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে। এই তীর চিহ্নের অভিমুখ কোন দিকে থাকবে? এদিকে থাকবে ডোনার, এদিকে থাকবে অ্যাকসেপ্টার। তো অ্যাকসেপ্টার অ্যাটম থাকবে এদিকে, আর এদিকে থাকবে ডোনার অ্যাটম। তাহলে ডোনার এবং অ্যাকসেপ্টার দাতা পরমাণু, গ্রহীত পরমাণু, তার মানে দাতা থেকে গ্রহীতার দিকে থাকতে হবে।
তীর চিহ্নের মুখ বা অভিমুখ, এটাই হলো ওর সিম্বল, যেখান থেকে অসমযোজী বন্ধনকে আমরা বুঝতে পারবো সহজে। তাহলে এই যে কন্ডিশনটা তাহলে একটু সহজ করে বললে কি দাঁড়ালো, তাহলে দাতা পরমাণুর এক জোড়া ইলেকট্রন থাকতে হবে, গ্রহীতা পরমাণু এক জোড়া ইলেকট্রন নেওয়ার মতো ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে, এবং ওই এক জোড়া ইলেকট্রন ইউজ করবে দুজনে সমানভাবে, অবশ্যই অষ্টক পূর্ণ করবে। এবারে আমরা চলে যাই, এই যে জানলাম শর্ত, এবারে আমরা যাব এর এক্সাম্পল বা উদাহরণ। তাহলে দেখে নাও এর উদাহরণ কি। এই যে এক্সাম্পল বা উদাহরণ করব আমরা, এই উদাহরণ থেকেই আমরা একটা একটা করে করলে আমরা পরিষ্কার হয়ে যাব যে কিভাবে হচ্ছে। তাহলে এক্সাম্পল 1, এখানে কি থাকছে, আমরা একটি যৌগ নিচ্ছি, দেখে নাও এটা কিন্তু অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া এখানে এক জোড়া লোন পেয়ার রয়েছে, তোমরা আগে দেখেছো সমযোজী বন্ধনের ক্ষেত্রে এটাই ছিল। আর একটা H+ আয়ন নিলাম, কেন নিলাম একটু লক্ষ্য করে দেখো, এটি কিন্তু দাতা পরমাণু, কারণ এক জোড়া ইলেকট্রন রয়েছে। এটি গ্রহীতা কেন, হাইড্রোজেনের একটি ভ্যাকেন্ট অরবিটাল আছে, কিন্তু এখানে নাইট্রোজেনের এক জোড়া ইলেকট্রন যা দাতা হিসাবে কাজ করবে, আর H+ ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে। সেই ভ্যাকেন্ট অরবিটালে এই এক জোড়া ইলেকট্রন H+ খালি অরবিটালে দিল, তার ফলে কি দাঁড়ালো, দাঁড়ালো H N H H H+। আমরা চাইলে এটাকে এখানেও প্লাস দিতে পারি, কেন, সবগুলো পরমাণু একই, এখানে না দিয়ে এখানে দেওয়া যায়। তাহলে এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো অসমযোজী বন্ধন। একেই লেখা যায় NH4+। কেন, দেখা গেছে পরীক্ষা করে এই NH বন্ধন এখানে কটা দেখতে পাচ্ছি, 4টে, এই 4টা NH বন্ধন সমতুল্য, তাই আমরা এরকম লিখতে পেরেছি। কেন সমতুল্য না, এটা পরীক্ষালব্ধ মান, সেখান থেকে দেখা গেছে যে প্রত্যেকটা H যেটা দেখতে পাচ্ছ সেটা পরীক্ষা করে দেখা গেছে এইটা, সেই জন্যই এইটাকেই আমরা সংক্ষেপে লিখেছি NH4 মাথায় প্লাস। এটি হলো অসমযোজী বন্ধন। এবার আমরা আসি নেক্সট আরেকটি এক্সাম্পল, এটাই হলো দ্বিতীয় এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পল আমরা কি নিচ্ছি, জল। জলে তোমরা জানো দু জোড়া বা 4টি ইলেকট্রন রয়েছে, জলের সঙ্গে দিলাম H+, এর যে এক জোড়া ইলেকট্রন সেটা ভ্যাকেন্ট H+ এর সঙ্গে যুক্ত হলো, হয়ে H ঠিক আগের মতো আমরা চাইলে এটাই লিখতে পারি, और H3 তিনটে O+ হাইড্রোক্সোনিয়াম আয়ন বলে, তৈরি হয়ে গেল অসমযোজী বন্ধন। নেক্সট এক্সাম্পল 3, কি নিচ্ছি আমরা, বোরন ট্রাইফ্লোরাইড, অর্থাৎ 3টে ফ্লোরিন রয়েছে। তোমরা সমযোজী বন্ধনের লুইস ডট করে দেখবে বোরন কিন্তু ষষ্ঠক অবস্থায় আছে, যদিও আমি আগের দিন বলেছি। তাহলে এবার আমরা এখানে নিচ্ছি M-, অর্থাৎ ফ্লোরাইড আয়ন। এবার কি হচ্ছে, এই এক জোড়া ইলেকট্রন ভ্যাকেন্ট বোরনের অরবিটালে দিয়ে দেবে ফ্লোরিন মাইনাস,
কি তৈরি হবে? বি এফ 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 মাইনাস or PF or মাইনাস। তাহলে এই দেখতে পেলাম এটাও একটি অসমযোজী বন্ধনের এক্সাম্পল। এবারে যাব আমরা আরো একটি এক্সাম্পল। সেখানে কি রয়েছে আমরা নিচ্ছি দুটো চেনা যৌগ, যে দুটো আমরা আগে নিলাম। এক হলো অ্যামোনিয়া, আরেকটি হলো এখনই করলাম বোরন ট্রাই ফ্লোরাইড। খালি অরবিটাল এক জোড়া রয়েছে, ইউজ করবে ইকুয়ালি সমানভাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? NH3PF3। এটাই হলো অসমযোজী বন্ধন। নেক্সট আমরা এবার অন্য আরেকটি এক্সাম্পল নিচ্ছি, একটু কঠিন টাইপের নিচ্ছি। H2SO4। তাহলে এই যৌগের ক্ষেত্রে কিভাবে যুক্ত হয় এটাই আমরা দেখাবো এখন। দেখো এখানে আমরা কি পাচ্ছি? দুটো হাইড্রোজেন, একটা সালফার আর চারটে অক্সিজেন। তাহলে আমরা কি করছি? সালফার, অক্সিজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। হিসাব করে দেখো এখনো বাকি রয়ে গেছে অক্সিজেন, অক্সিজেন। ব্যাস, এবারে আমরা কিভাবে জুড়ব? প্রত্যেকটা অক্সিজেনের বহিস্থ কক্ষে 6টা করে আর সালফারের রয়েছে 6টা করে, তাই তো? হাইড্রোজেনের 1টি করে ইলেকট্রন রয়েছে বহিস্থ কক্ষে। এবার এই যে বহিস্থ কক্ষে 1টি করে ইলেকট্রন রয়েছে, এটা কিভাবে ফিল আপ হবে? কারণ আমি আগেই বলেছি যে এক জোড়া ইলেকট্রন একজন পরমাণু দেবে, যাকে দেবে তার খালি অরবিটাল থাকতে হবে, ব্যবহার করবে দুজনের সমানভাবে। দেখে নিন ওই শর্ত পূরণ হচ্ছে কিনা। অক্সিজেনের বাইরের কক্ষে ইলেকট্রন হলো এই, হাইড্রোজেনের ইলেকট্রনটাকে আমরা চাইলে ক্রস দিয়েছিলাম এই এই একদম মুখস্থ করবে না, বুঝে করবে, তাহলে কোনো মতে প্রবলেম আসবে না। দেখে নাও প্রত্যেকটা অক্সিজেনেই রয়েছে 6টা করে। আমি সালফারের পরমাণুটা দেখাচ্ছি। এখানেও যে সালফার পরমাণু রয়েছে তারও 6টি ইলেকট্রন রয়েছে। এই অক্সিজেন ফলো করো 6টা, এর একটা হাইড্রোজেনের নেবে, এই সালফারের একটা নেবে। তার মানে এই অক্সিজেন হয়ে গেল অষ্টক, ইউ হয়ে গেল হিলিয়াম। এই অক্সিজেনের রয়েছে 6টা, এখান থেকে হাইড্রোজেনের কাছ থেকে একটা নেবে 7টা, সালফারের কাছ থেকে এটা নেবে 8টা। তাহলে এও হয়ে গেল অষ্টক, এ হিলিয়াম, এ হিলিয়াম, এও অষ্টক। এবার এই অক্সিজেনের আসো 2 2 4 2 6, নিতে গেলে সালফার দুটো নিতে হবে। তাহলে এ কি করলো? সালফার দুটো নিয়ে অষ্টক হলো, ও দুটো সালফার নিয়ে অষ্টক হলো। প্রশ্ন হচ্ছে এই দুটো সালফারের যে অক্সিজেনকে দিলেন সালফার, তাহলে এই যে সালফার এক জোড়া এই অক্সিজেনকে দেবে, এই সালফারের এক জোড়া এই অক্সিজেনকে দেবে। দেওয়ার ফলে কি দাঁড়ালো? কারণ এই একবারে দিয়ে দিচ্ছে না, ব্যবহার করছে দুজনে। তাহলে 2 2 4 5 6,
অক্সিজেনের এইটা আছে 7, এই অক্সিজেন এটা আছে 8, তাহলে সালফার অষ্টক হলো, সকলেই অষ্টক হলো। তাহলে ফাইনালি স্ট্রাকচারটা দাঁড়ালো সালফার, এর সঙ্গে এটা মিলে হলো সিঙ্গেল বন্ড ও, এর সঙ্গে এটা মিলে হলো সিঙ্গেল বন্ড এইচ, সিমিলারলি এর পাশেও একই হলো। এই অক্সিজেন আর এই অক্সিজেন এটা হলো অসমযোজী বন্ধন, এটা হলো অসমযোজী বন্ধন। এবার এই অক্সিজেনের ব্যবহার হয়নি এমন, এইটা এরও হয়েছে 4টে, এই অক্সিজেনের ছিল 6টা, আর এই দুটো কমন ইউজ, একই রকম এখানেও থাকছে। এই হলো অসমযোজী বন্ধন সালফিউরিক অ্যাসিডে। এবার আমরা যাই নেক্সট এক্সাম্পল 6। আমরা কি নেব? নাইট্রিক অ্যাসিড HNO3। নাইট্রিক অ্যাসিডে কি একই রকম ভাবে সালফিউরিক অ্যাসিডের মতো নাইট্রিক অ্যাসিডও আমরা বানাতে পারি, এবং সেটা অসমযোজী বন্ধন দ্বারা। কিভাবে আমরা কাজ করি? প্রথমে নেই নাইট্রোজেন প্লাস অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডের বেলায় কি করব? NOOH। এবার ইলেকট্রনগুলো বসাবো আমরা। অক্সিজেন মানে বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে 6টি, প্রত্যেকটা অক্সিজেনে ইলেকট্রন 6টি। আমরা এভাবে বসাচ্ছি, এখানে 2, এখানে 2, এখানে 1, নাইট্রোজেনের বাইরের কক্ষে 5। অক্সিজেনের আমরা ক্রস কেন, এমনি ফুটকি দিয়েও ডট দিয়েও করতে পারো, অসুবিধার কিছু নেই। এবার এখানে 6, তাহলে 2 2 4 হলো 5, তাহলে 2 2 4 5, 1 6, ব্যাস। বরং তোমরা এইটা একটা দিয়ে এখানে 2টো দাও, সুবিধে হবে বুঝা। এবার দেখে নাও, পরিষ্কার হয়ে গেল। হিলিয়াম হয়ে গেল, অক্সিজেনের 6 ছিল, এখানে 7, এর কাছে 1 নিল, 8 হয়ে গেল। 6 ছিল, 1 জোড়া ইলেকট্রন নিল, 8 হলো, ব্যবহার করলো দুজনের সমানভাবে। আর এই 2 ইলেকট্রন, এই 2 ইলেকট্রন নিজেদের মধ্যে সমানভাবে ইউজ করে সমযোজী বন্ধন করলো। তাহলে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে ও এইচ এর মধ্যে সিঙ্গেল বন্ড, এন এর মধ্যে সিঙ্গেল বন্ড, অসমযোজী বন্ধন, ডাবল বন্ড। তোমরা জানবে পরে নাইট্রোজেনের ভ্যালেন্সি হয় 3, কার্বনের 4। যাই হোক, সেই থেকে দেখতে পেলে এই হলো নাইট্রিক অ্যাসিডের গঠন, এই হলো অসমযোজী বন্ধন। এবারে আমরা যাচ্ছি আরেকটি এক্সাম্পল, অর্থাৎ আমরা লাস্ট এক্সাম্পল ওজন। এই ওজনের বেলায় কি হবে? দেখতেই পাচ্ছ 3টি ও রয়েছে। তাহলে কাজ করি আমরা, 3টে ওকে পরপর লিখে ফেলি। প্রত্যেকটা অক্সিজেনের ইলেকট্রন কিন্তু বাইরের কক্ষে 6টি করে। দেখে নাও 6টি করছে। এবার এই অক্সিজেন কি করলো? এর দুটো সমানভাবে ইউজ করলো, সমযোজী বন্ধন হয়ে গেল। অর্থাৎ যেটাকে আমরা বলি, আমরা রাউন্ড করে নিতে পারি, হয়ে গেল। কিন্তু এই অক্সিজেন 1 জোড়া ইলেকট্রন পাশের অক্সিজেনকে দিল,
দেওয়ার পর কি দাঁড়াচ্ছে, ওর সঙ্গে অসমযোজী বন্ধন আর এর সঙ্গে ডাবল বন্ড। অবভিয়াসলি বাকি 4টা ইলেকট্রন তো থাকছেই, ওর ছিল 6টা, এই দুটো তো কমন, আর এখানে থাকছে 4টে, এই অক্সিজেনে 4টে, 5টা 6টা, এটা কমনের জন্য দুটো, 8টা হয়ে গেল। এই হলো ওজন। এইভাবে তোমরা হিউজ এক্সাম্পল করতে পারবে। আমি বাড়ির জন্য 2-1টা তোমাদেরকে দিচ্ছি, করতে ট্রাই করবে, আশা করছি অবশ্যই পারবে। আমি অনেকগুলো এক্সাম্পল করিয়েছি। তাহলে বাড়ির জন্য কি করবে, ফসফরিক অ্যাসিড, একটা এক্সাম্পল দিলাম। এছাড়া চাইলে তোমরা করতে পারো ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড, করতে পারো। এছাড়া হিউজ আরো রয়েছে, SO2, SO3, করবে, বাড়িতে ট্রাই করবে। সবই অসমযোজী বন্ধন হবে, হয়ে গেলে শেখা হয়ে গেল কিভাবে অসমযোজী বন্ধন হয়। এবারে যাব আমরা এর শেষ পোর্শন। শেষ পোর্শনটা কি রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এই যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, এই অসমযোজী বন্ধন সম্পর্কে জানতে গেলে আগে একটু জেনে নেওয়া ভালো। এই অসমযোজী বন্ধনে যৌগগুলি প্রকৃতপক্ষেই কিন্তু এরা সমযোজী যৌগ। এই কারণে এদের ধর্ম অনেকটাই সমযোজী যৌগের মতো হয়। সেই জন্য তো নামের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। আগেরটা ছিল সমযোজী আর এটা হলো অসমযোজী। এখানে কি মূল বেসিক পার্থক্য কি, সমযোজীতেও সমানভাবে ব্যবহার করবে দুটি অ্যাটম, এখানেও ইলেকট্রনকে ব্যবহার করবে সমানভাবে দুটি অ্যাটম। সমযোজীর বেলায় দুজনে ইলেকট্রন দেবে সমানভাবে, ব্যবহার করবে সমানভাবে। অসমযোজীর বেলায় একজন এক জোড়া দেবে, ব্যবহার করবে সমানভাবে। এই হলো পার্থক্য। তো চলো আমরা যাই এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যতে। তো বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আমরা যাই 1 নম্বর বৈশিষ্ট্য কি, ঘরের উষ্ণতায় বা রুম টেম্পারেচারে এই অসমযোজী যৌগগুলো কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। অর্থাৎ 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর কি, তার মানে এরা সলিড, লিকুইড, গ্যাস সব অবস্থাতেই থাকতে পারে। 2 নম্বর, এদের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তড়িৎযোজীর থেকে কম হবে, সমযোজীর থেকে বেশি হবে। অবভিয়াসলি এ তো মিডিল পোর্শনে রয়েছে, মধ্যবর্তী অবস্থায়, সেই জন্য এরা দুটোর মাঝামাঝি হচ্ছে। চলে যাই নেক্সট 3 নম্বর। এই অসমযোজী যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে না, সমযোজীরই মতো। 4, এরা অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, কিন্তু ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য। অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য তার মানে অধ্রুবীয় দ্রাবক কোনগুলো, কার্বন টেট্রাক্লোরাইড কিংবা বেনজিন। ধ্রুবীয় দ্রাবক কোনগুলো, ক্লোরোফর্ম, জল, এগুলো। নেক্সট 5 নম্বর কি, তড়িৎযোজী যৌগের থেকে এরা কম ধ্রুবীয়, কিন্তু তার থেকে বেশি ধ্রুবীয়, অর্থাৎ সেই মাঝামাঝি চলে আসছে। পয়েন্ট 6, এদের সমাবয়বতা ধর্ম দেখা যায়। তাহলে এই গেল আমাদের অসমযোজী যৌগের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এবারে আমরা কি করব, এই চ্যাপ্টারটা আরেকটি খুব
গুরুত্বপূর্ণ পোর্শন, যেটা খুব পরীক্ষায় আসে, সেটা নিয়ে একটু আলোচনা করব। কোন পোর্শন? আচ্ছা, আমরা তো 3 প্রকার যোজ্যতা শিখলাম: তড়িৎ যোজ্যতা, সমযোজ্যতা, অসমযোজ্যতা। এমন কি কোনো যৌগ জানা আছে তোমাদের যার মধ্যে এই 3 প্রকার যোজ্যতাই দেখা যায়? জেনে নাও। এরকমই যৌগ হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড। এসবই হলো এমন কিছু স্পেশাল যৌগ যেখানে ওই 3 প্রকার যোজ্যতা বা 3 প্রকার বন্ধন দেখা যায়। তো আমরা একটা ভেঙে দেখাচ্ছি কি করে 3 প্রকার হয়। আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড নিলাম, ফলো করো। একে যদি আমরা ভাঙি অর্থাৎ বিশ্লেষণ করি, পাবো NH4+, Cl-। এই প্লাস মাইনাস মানে তড়িৎ যোজী। এবারে আমরা কি দেখাবো? এই পোর্শনটা NH4+, একে আমরা কি পাই? একটু আগেই আজকেই করানো হয়েছে, NH তাহলে এই যে বন্ধন, একে বলবো অসমযোজী বন্ধন। এবার এই যে NH3, এখানে কি রয়েছে? এই যে 3টে সিগমা সমযোজী বন্ধন রয়েছে, এই যে একে বলবো সমযোজী। তাহলে তড়িৎযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, সমযোজী, 3 প্রকার বন্ধনই পাওয়া যায়। একই রকম প্রত্যেকটাই করা যাবে। আশা করছি আর কোনো সমস্যা থাকবেই না এই চ্যাপ্টারে। অবশ্যই সমস্ত প্রশ্নই পরীক্ষা অ্যাটেম্প করতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে, তাহলে সিলেবাস বা পড়ার নিয়ে কোনো টেনশন থাকবে না। আমরা যে শিখলাম আজকের পোর্শনে, কতটা শিখলাম তার জন্য 2টো MCQ কোশ্চেন। ঠিক ধরেছ? এই 2টো MCQ কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দিতে হবে কমেন্টে। তাহলে সেই 2টি MCQ কোশ্চেনে আমরা এখন যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1, নাইট্রিক অ্যাসিড যৌগে কোন ধরনের বন্ধন দেখা যায়? অপশন এ তড়িৎযোজী, অপশন বি সমযোজী, অপশন সি অসমযোজী, অপশন ডি কোনটি নয়। কোশ্চেন নাম্বার 2, ঘরের উষ্ণতায় অসমযোজী যৌগ হতে পারে অপশন এ কঠিন, অপশন বি তরল, অপশন সি গ্যাসীয়, অপশন ডি সবকটি। তাহলে তোমরা কি করবে? MCQ কোশ্চেনের অ্যান্সার কমেন্টে দেবে। আর যদি কোনো প্রবলেমে পড়ো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার কোথায়? ঠিক পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।